ওয়েলকাম টু টাইম স্মার্ট প্রফেশনাল 99তম ব্যাংকিং ডিপ্লোমার ইন্টারন্যাশনাল ট্রেড এবং ফরেন এক্সচেঞ্জ কোর্সের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের এই শুরুর ক্লাসে আমরা একটা প্রতিজ্ঞা করব, ডিটারমিনেশন নিব যেন এই কোর্সটা আমরা একবার পরীক্ষা দিয়েই পাস করব। কোর্সটা হচ্ছে একটি টেকনিক্যাল টাইপের কোর্স, এটা বাংলা ইংরেজি যে কোনো ভাষায় লেখা যাবে এবং এই কোর্সের বেশ কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা রয়েছে। সুবিধাটা হচ্ছে এই কোর্সটা সরাসরি আপনাদের ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্টের সাথে জড়িত, ইনফরমেশন সহায়ক। আর দ্বিতীয়টা হচ্ছে যে কোর্সটা টেকনিক্যাল হওয়াতে যদি আপনি কনসেপ্ট বুঝে ফেলেন তাহলে এই কোর্সে বেশি মুখস্থ করা লাগবে না। কনসেপ্ট বুঝে ফেললে আপনি বানায় বানায়ও লিখতে পারবেন এবং ওই বানানো লেখাটা হবে গঠনমূলক লেখা এবং স্ট্যান্ডার্ড মেনটেন করে ফেলবে অটোমেটিক্যালি। কারণ এখানে যে ইনফরমেশন আছে, এইগুলোর টার্মস আছে, এইগুলো ম্যাক্সিমাম টার্মসই আপনাদের জানা, কিন্তু কোন টার্মস কখন ইউজ হয় সেইটা যখনই আপনারা বুঝে ফেলবেন তখন আপনাদের কোশ্চেনগুলো অ্যান্সার দিয়ে সহজ হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই কোর্সে কিছু অ্যাপ্লাইড কোশ্চেন রয়েছে, সাধারণত 9 নাম্বার সেট কোশ্চেনটা অ্যাপ্লাইড হয়, এর পাশাপাশি 5-6 নাম্বার সেটও অনেক সময় অ্যাপ্লাইড কোশ্চেন দিয়ে থাকেন। এর পাশাপাশি আর নয় মানে 9 নাম্বার বলছি, 8 নাম্বার অ্যাপ্লাইড কোশ্চেন থাকে, 10 নাম্বার 9 নাম্বার কি বলে 9 নাম্বার অ্যাপ্লাইড কোশ্চেন থাকে, 10 নাম্বার ম্যাথ থাকে। তো এই 20 মার্কস কোশ্চেনটা পুরাটাই আপনার নলেজ বেসড। এটা যদি আপনি একবার বুঝে ফেলেন তাহলে আপনি খুব শীঘ্রই মানে 20 মার্কের মধ্যে 20-20-40-এর মধ্যে 35 মার্কস ইজিলি পাওয়া সম্ভব এই দুইটা সেটের মাধ্যমে। এরপরে শর্ট রুট রয়েছে, ডিফারেন্স রয়েছে, অন্যান্য কোশ্চেন রয়েছে। এই কোর্সটা পাস করা অন্যান্য কোর্সের তুলনায় সব থেকে সহজ আমি মনে করি, যদি একটু খালি বোঝেন। কারণ এই কোর্সটা বোঝার বিষয়, এই কোর্সটা কিন্তু মুখস্থ বিদ্যা কিন্তু কম প্রয়োজন এখানে, এখানে কিন্তু বোঝার বিষয়টা বেশি দরকার। তাহলে আমরা সেই কনসেপ্ট গুলো আপনাদের ক্লিয়ার করবো, আপনারা রেগুলার ক্লাসে জয়েন করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে যথা টাইমের আগেই আমরা আমাদের এই কোর্সটা শেষ করব। প্রত্যেক চ্যাপ্টার বা মডিউল শেষ হওয়ার পরে ওই মডিউলের জন্য আমরা সাজেশন প্রোভাইড করব, যে সংক্ষিপ্ত সাজেশন এই মডিউলে কোন কোন কোশ্চেন গুলো গুরুত্বপূর্ণ আমরা ক্লাসে বলে দিব। এবং সেইভাবে আমরা প্রস্তুতি নিব। এরপরে আপনাদের একটা সাজেশন দিব, একটু ব্রড সাজেশন, আর পরীক্ষার আগে একটা ক্রাশ সাজেশন দেবো। এইভাবে আমরা একটা গোছালো ধাপে ধাপে প্রস্তুতি নিব। আপনি আজকে যেটা শুরু করলে করে পথ অনেক দূর মনে হচ্ছে, যেমন কথাই বলে মক্কা তো বহুদূর। যখন প্লেনে যে আপনি জেদ্দা বিমানবন্দরে নামবেন তখন কিন্তু আর মক্কা বেশি দূর না। তো আমরা খুব দ্রুতই সেইভাবে যে একটা জায়গায় আমরা চলে যাব। আর কোর্সটা আমি আবারও বলছি, কেউ মুখস্থ করবেন না, বুঝে নিবেন, এক কোশ্চিন বারবার করবেন প্রয়োজনে। তারপরেও আমরা বুঝে আগাবো, বুঝে আগাইলে একটা কনসেপ্টের সাথে ইন্টার রিলেটেড এবং আমরা খুব সহজেই একটা ভালো গোছানো প্রস্তুতি এটা নিতে পারবো। এই কোর্সে নর্মালি সাধারণত ভালো প্রস্তুতি নিলে এটা ফেল করার সম্ভাবনা সব থেকে কম। কারণ কি, টেকনিক্যাল কোর্স হওয়ার কারণে কনসেপ্ট ক্লিয়ার হলে এই কোর্সে ফেল করে না। আমি মানে নর্মালি এই যাবৎকালে ফেল হওয়া মানে ব্যক্তিবর্গের সংখ্যা, ভাই বোনদের সংখ্যা পেয়েছি 91 থেকে আজ পর্যন্ত মাত্র 3 থেকে 4 জন। এছাড়া কিন্তু কেউ ফেল করে নাই, এর মধ্যে কিন্তু 200-300 জন পার হয়ে গিয়েছেন। তো আশা করি আপনারাও কেউ ফেল করবেন না, এই আশ্বাসটুকু আমরা বা নিশ্চয়তাটুকু আমরা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবই সৃষ্টিকর্তার মহান কৃপায় আমরা শুরু করি। প্রথমে আমরা আইবিবির যে 2023 সালের নতুন সিলেবাস আসছিল, কারণ ফরেন ট্রেড কোর্সটা হচ্ছে একটা পুরাতন কোর্স। তো আইবিবি 2023 সালে নতুন সিলেবাস দিয়েছে, সেই সিলেবাসে বেশ কিছু জায়গায় পরিবর্তন করে রেগুলেটরি বিষয়গুলো বা আইনগত বিষয়গুলো বেশি ইনক্লুশন করে একটা কিছুটা হলেও বাস্তবসম্মত করেছে, যেটা আমাদের কাজে লাগবে। আমরা প্রথমে সিলেবাস নিয়ে আলোচনা করব, সিলেবাসে কোন টপিকস গুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো বলবো। আমরা এখন গ্রস একটা ধারণা দিব, পরে চ্যাপ্টার ওয়াইজ যে সেটা সম্পর্কে আরো ডিটেলসে বলবো। তো গ্রস ধারণা আমরা সিলেবাস অনুযায়ী বলবো। এই সিলেবাস দেখানোর সাথে সাথে আজকে আমরা 98তম ব্যাংকিং ডিপ্লোমাতে আসলে কেমন কমন এসেছে এই কনসেপ্টের উপর ভিত্তি করে সেটা আমরা এখনই ফিজিক্যালি দেখে নিব, যাতে আমাদের মনে একটা সাহস যোগায় যে আমরা আসলেই যা পড়তেছি বাস্তবের পরীক্ষায় তাই আসছে কিনা, বা যেগুলো আমরা বলছি বা যেগুলোকে গুরুত্বপূর্ণ ভাবছি সেইগুলো থেকে আসছে কিনা। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে আমরা প্রথমে মডুল এ তে চলে আসি। মডুল এ তে একেবারে ফাউন্ডেরি বা বা মানে ফাউন্ডেশন বা ওভারভিউ রিলেটেড একটা কথা বলা হয়েছে। যে কোনো কোর্সের শুরুতে একটা ফাউন্ডেশন রিলেটেড কথা থাকে, যেটা সকল কোর্সের একটা সামারি বা ইন্ট্রোডাকশন হিসেবে মানে গণ্য হয়। তো যেখানে রয়েছে আসলে ইন্টারন্যাশনাল ট্রেড কাকে বা ফরেন এক্সচেঞ্জ কাকে বলা হয়, মানে ডোমেস্টিক বা অভ্যন্তরীণ এবং ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ট্রেড কাকে বলা হয়। তারপরে ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশনের কি কি কম্পোনেন্ট রয়েছে, ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ পেমেন্ট,
কি, তারপরে কারেন্সি কিভাবে কনভার্সন হয়, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, ইন্টারন্যাশনাল ব্যাংকিং, ফরেন এক্সচেঞ্জ এবং ট্রেড সার্ভিসেস। এই যে কনসেপ্ট গুলো দেওয়া আছে, এর মধ্যে কয়েকটা কনসেপ্ট থেকে কোশ্চিন সবসময় রেগুলারলি আসে। ব্রড কোশ্চিন হিসেবে আসে, শর্ট কোশ্চিন হিসেবে আসে, ডিফারেন্স হিসেবে আসে। এই কোর্সের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের মধ্যে কোশ্চিনের মধ্যে পড়ে বা কনসেপ্টের মধ্যে পড়ে সিলেবাস অনুযায়ী যে ইন্টারন্যাশনাল ট্রেড কাকে বলে বা এক্সপোর্ট ট্রেড কাকে বলা হয়, এর গুরুত্ব কি, এর ক্ষেত্রে কি কি অসুবিধা রয়েছে এবং এই অসুবিধা রিমুভ করতে আপনার সুপারিশগুলো কি কি। এটা হচ্ছে খুব বেসিক কোশ্চিন। এই গতানুগতিক কোশ্চিন, এই গতানুগতিক কোশ্চিন থেকে একটা কোশ্চিন থাকে এক সেটের মধ্যে, এ নাম্বার কোশ্চিন বা এ বি এই কোশ্চিনটা থাকে। এর মধ্যে এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চিন হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড এবং ব্যালেন্স অফ পেমেন্ট। এইটা থেকে হয় ডিফারেন্স অথবা তার উপাদান, ব্যালেন্স অফ ট্রেড এবং পেমেন্টের উপাদান, অথবা তাদের শর্ট নোট, এটা অবশ্যই থাকেই, প্রত্যেক পরীক্ষায় থাকে। এরপরে কারেন্সি কনভার্টেবিলিটি, এটা শর্ট নোট হিসেবে আসে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এটা নিয়ে কোশ্চিন, ব্রড কোশ্চিন হিসেবে আছে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কেন কমে যাচ্ছে, কমে যাওয়ার কারণ কি, কিভাবে বৃদ্ধি করা যায়, ঠিক আছে। এইগুলো হচ্ছে এই মানে মডুল এর গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এরপর আমরা মডুল বি তে যাই। এখানে বলা হয়েছে ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট মেথড। এখানে ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে যে ফরেন ট্রেড ট্রানজাকশন কমপ্লিট করার ক্ষেত্রে যে পেমেন্ট পদ্ধতিগুলো রয়েছে, সেই পদ্ধতিগুলো নিয়ে এই মডুলে আলোচনা করা হয়েছে। খুবই সুন্দর মডুল, বাস্তবসম্মত মডুল। এখানে আমরা বাস্তবে যে কার্যক্রমগুলো করে থাকি সেইগুলোই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এখানে যেগুলো কথা বলা হয়েছে, যেমন সেলস এবং পারচেস কন্ট্রাক্ট, বিভিন্ন প্রকার ট্রেড পেমেন্ট মেথড, এই যে এখানে বেশ কয়েকটা দেওয়া আছে, যেমন ক্যাশ ইন অ্যাডভান্স, ওপেন অ্যাকাউন্ট, ডকুমেন্টারি কালেকশন, ডিএ বিল, ডিপি বিল, এলসি, এরকম বেশ কিছু পদ্ধতিগুলো রয়েছে। এই অ্যাকাউন্ট সেটেলমেন্ট প্রসিডিওর বা পেমেন্ট প্রসিডিওর গুলো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চিন। এই কোশ্চিনটা একটা কোশ্চিনে প্রত্যেক পরীক্ষায় আসে। এটা এখানে এমন একটা বিষয় যে এখানে এই একটা কোশ্চিন প্রত্যেক পরীক্ষায় আসে, একটাই কোশ্চিন। আর একটা হচ্ছে যে এখানে যে এই মেথড অফ পেমেন্ট, এই কোশ্চিনটা প্রতিবারই আসে। আর এই মেথড অফ পেমেন্টের মধ্যে যতগুলো মেথড আছে, এর মধ্যে থেকে একটা বা দুইটা শর্ট নোট প্রতিবার আসে। আবার হচ্ছে কি, একটার সাথে আর একটার পার্থক্য, স্পেশালি ডিএ বিল, ডিপি বিলের পার্থক্য, হ্যাঁ, ডকুমেন্টারি কালেকশন এবং এলসির মধ্যে ডকুমেন্টারি কালেকশন এবং ডকুমেন্টারি ক্রেডিট বা এলসির মধ্যে পার্থক্য কি, এই পার্থক্য দুইটা আবার কিন্তু প্রত্যেক পরীক্ষায় আসে। এইটা মানে এখানে এই একটা কোশ্চিনের কনসেপ্টই কিন্তু প্রায় প্রত্যেক পরীক্ষায় ঘুরে ফিরে এখান থেকে 10 মার্কস, 15 মার্কস, 20 মার্কস কিন্তু এই একটা জায়গায় থাকে। এটা হচ্ছে বিষয়। এরপরে হচ্ছে বলা হয়েছে প্রেজেন্টেশন অ্যান্ড এক্সামিনেশন অফ ডকুমেন্টস অ্যান্ড নেগোসিয়েশন। এখানে আসলে ব্যাংকের কার্যক্রমগুলো চলে আসে আসলে। কারণ আমরা জানি যে ব্যাংক আসলে ডকুমেন্টস নিয়ে ডিলস করে, তারা আসলে পণ্য নিয়ে ডিলস করে না। এই জায়গাতে ডকুমেন্টস প্রেজেন্টেশন, এক্সামিনেশন, ডিটেকশন অফ ফ্রড এবং ক্রাইম, এইগুলো বিষয়টা আসলে এখানে কথা বলা হয়েছে। তো এইটা হচ্ছে যে এইটা যে আমরা যে অ্যাপ্লাইড কোশ্চিনের কথাটা বললাম, অ্যাপ্লাইড কোশ্চিনটা আসলে এই কনসেপ্টের উপর জড়িত যে আপনার প্রেজেন্টেশন এন্ড এক্সামিনেশন অফ ডকুমেন্টেশন এন্ড নেগোসিয়েশন, লসমেন্ট অফ অ্যান্ড রিটায়ারমেন্ট অফ ডকুমেন্টারি অ্যান্ড ডকুমেন্টারি ক্রেডিট, ওপেন অ্যাকাউন্ট সিকিউরড বাই ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিং। এই যে কয়েকটা কথা রয়েছে, এইটুকুর মধ্যে আসলে যে অ্যাপ্লাইড যে 9 নাম্বার যে কোশ্চিনটা আসে আপনারা দেখবেন। এই যে অ্যাপ্লাইড কোশ্চিনটা আমি সাথে সাথেই দেখাই দিই, যে এখানে দেখেন লাস্ট কোশ্চিনে দেখলে বুঝতে পারবেন। এই যে অ্যাপ্লাইড একটা কোশ্চিন আসে, এই যে দেখেন একটা অ্যাপ্লাইড কোশ্চিন এসেছে, এইটা কিন্তু ওই পেমেন্ট কালেকশনের সাথে, পেমেন্ট পদ্ধতির সাথে কিন্তু এই 9 নাম্বার কোশ্চিনটা জড়িত সরাসরি। আর প্রথমে যে গতানুগতিক মডুল এর কথা বললাম, এটা আসলে গতানুগতিক সেট। এই গতানুগতিক সেট থেকে কিন্তু একটা কোশ্চিন থাকে। যেমন মনে করেন যে গতানুগতিক কোশ্চিন, যেমন আপনার 97-এ এসেছিল যে এক্সপোর্ট এক্সপোর্ট কাকে বলা হয়। এই যে যেমন দেখেন, এই যে ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ ট্রেড, হ্যাঁ, ব্যালেন্স অফ পেমেন্ট এবং ট্রেডের যে এলিমেন্টস রয়েছে সেইগুলো থেকে কোশ্চিন। এটা হচ্ছে প্রথম সেট কোশ্চিনটা, নর্মালি প্রথম মডুল থেকে আসে। আর দ্বিতীয় মডুল থেকে এই অ্যাপ্লাইড কোশ্চিন যেটা আছে পেমেন্ট পদ্ধতি নিয়ে, দেখেন এখানে বিভিন্ন পেমেন্ট পদ্ধতি, ডকুমেন্টস নেগোসিয়েশন, এক্সামিনেশন, এইগুলো বিষয় নিয়ে 9 নাম্বার সেট কোশ্চিনটা আমাদের আসে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব মডুল মডুল সি তে চলে যাব। মডুল সি তে যে বিষয়গুলো রয়েছে, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। এখানেও যে অ্যাপ্লাইড কোশ্চিনটা মাঝে মাঝে আবার এই মডুল থেকেও আসে। কারণ এই যে ডকুমেন্টে, না না কি বলে, ডকুমেন্টস ইন ট্রেড সার্ভিস, ট্রেড সার্ভিসের মডুল সি আসলে ডকুমেন্টস ইন ট্রেড সার্ভিস। তো ট্রেড সার্ভিসের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস গুলো আসলে ইভালুয়েশন করা হয়, সেই ডকুমেন্টস এর নামগুলো আসলে মডুল সি তে দেওয়া আছে। এইগুলো সাধারণত শর্ট নোট হিসেবে বেশি আসে। এবং এক্ষেত্রে যে কিছু কিছু জিনিসগুলো, যেমন কিছু কিছু কনসিডার বিল অফ এক্সচেঞ্জ, ঠিক আছে,
কমার্শিয়াল ইনভয়েস, ট্রান্সপোর্ট ডকুমেন্টস, ইন্স্যুরেন্স ডকুমেন্টস। এই ডকুমেন্টস গুলো আপনার একটা দুইটা ব্রড কোশ্চিন আসে, আর মেজরিটি টাইমে শর্ট নোট হিসেবে এরা আসে। ঠিক আছে, ডকুমেন্টস গুলো। তার এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চিন আছে যে ব্যাংক দলিলপত্র নিয়ে ডিলস করে, পণ্য নিয়ে না। এটাই মডিউল সি এর কোশ্চিন, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন। ঠিক আছে। 4 নাম্বার মডিউলটা বলা হয়েছে বিভিন্ন রেগুলেটরি বা আইন রিলেটেড বিষয় নিয়ে। তো এই 4 নাম্বারটা আসলে আলাদা কিছু না। 4 নাম্বারটা হচ্ছে এই মডিউল বি এবং মডিউল সি তে যে ডকুমেন্টারি এক্সামিনেশন এবং ইভালুয়েশন এবং নেগোসিয়েশন করা হয়, সেইটার আইনগত পদ্ধতি বলা হয়েছে মডিউল ডিতে। তার মানে আমাদের যে 9 নাম্বার যে ওই অ্যাপ্লাইড কোশ্চিনটা, এবং অনেক সময় 5 এবং 6 নাম্বার সেটাও থাকে, সেটা আসলে এইটার প্রসিডিওরটা এই আইনের আন্ডারে রেখে বলা হয়। আইনগুলো কি কি আছে এখানে, যেমন সব থেকে গুরুত্বপূর্ণ আইন যেটা ফরেন এক্সচেঞ্জ, কি বলে, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, যেটাকে আমরা ফেরা হিসেবে চিনি, 1947 সালের এই আইন। এই আইন অনুসারে বাংলাদেশের ফরেন ট্রেডটা মূল আইন, এটা মেজর আইন। এই আইনের মানে উদ্দেশ্য কি, এটাও একটা কথা, গুরুত্বপূর্ণ কোশ্চিন। এবং এই আইনটা কিভাবে ব্যাংকিং, এই কি বলে আপনার ইন্টারন্যাশনাল সহায়তা হয়ে থাকে, এই টাইপের কোশ্চিন গুলো এখানে থাকে। এবং পাশাপাশি এক্সপোর্ট পলিসি, ইম্পোর্ট পলিসি যেটা বাংলাদেশে রয়েছে প্রচলিত, যদিও এটা আপডেট আর একটা আসতেছে, এখন পর্যন্ত যেটা আছে সেটার উপর ভিত্তি করে এই পলিসি, এক্সপোর্ট এবং ইম্পোর্ট পলিসি গুলো নিয়ে কথা বলা হয়েছে। এবং পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের কিছু গাইডলাইন। তো আসলে এখানে কোশ্চিন আছে এক্সপোর্ট পলিসি, ইম্পোর্ট পলিসি আর ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, এই দুইটা থেকে আসলে মেজর কোশ্চিন গুলো আসে। আর এই যে বাকিগুলো যেটা রয়েছে, এগুলো থেকে খুব বেশি কোশ্চিন আসে না। এগুলো থেকে খুবই কম কোশ্চিন আসে। মানে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে অন্যান্য আন্তর্জাতিক যে আইনগুলো রয়েছে, এটা হচ্ছে বাংলাদেশ প্রেক্ষিতে আইন, আর এটা হচ্ছে অন্যান্য আন্তর্জাতিক আইন। তো এর মধ্যে শুধু এই সব থেকে গুরুত্বপূর্ণ আইন হচ্ছে ইউসিপিডিসি। হ্যাঁ, ইউসিপিডিসি বা ইউনিফর্ম কাস্টমস অ্যান্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টারি ক্রেডিট। ইউনিফর্ম কাস্টমস অ্যান্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টারি ক্রেডিট, ইউসিপিডিসি। এইটা অনুযায়ী আসলে এই যে মডিউল বি আর সি এর যে মূল ঘটনা, সবগুলো আসলে ইউসিপিডিসি 600 বা 600 এইটা অনুসারেই করতে বলে। দেখেন আমরা কোশ্চিনেও কিন্তু দেখেছি, দেখলে বুঝবেন যে কিভাবে আইনের কথাটা বলতেছে এখানে। আমরা যদি কোশ্চিনটাতে চলে যাই তাহলে দেখতে পারবেন যে এখানে বলা আছে এইটা সলভ করেন কি আন্ডারে, ইউসিপিডিসি 600 অনুযায়ী এটা সমাধান করেন। এই যে সমাধানগুলো করতে বলেছে আসলে মডিউল বি এবং সি এর উপরে ভিত্তি করে, সেটা আসলে ডি এর আইনগত ভিত্তি অনুযায়ী এটা করতে বলা হয়। এটা আপনারা দেখলেন। এরপরে আমরা তার মানে ইউসিপিডিসিটা থাকলে খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে যাব হচ্ছে মডিউল ইতে চলে যাব। ইতে একটা কনসেপ্টই সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই একটা কনসেপ্টের উপরে বাকি কনসেপ্ট গুলো দাঁড়ানো। এখানে একটাই কোশ্চেন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডের বিভিন্ন ফাইন্যান্সিং সিস্টেম অর্থায়ন করতে। ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে আমদানিকারক এবং রপ্তানিকারককে বিভিন্ন প্রকার সোর্সেস অফ ফাইন্যান্সিং প্রয়োজন হয়। এই সোর্সেস অফ ফাইন্যান্সিং এর ব্যবস্থাটা আসলে কিভাবে হয়, এবং এখানে কি কি রিস্ক ব্যাংকের জড়িত রয়েছে, এই রিস্ক গুলো কিভাবে মোকাবেলা করা যায়, এইগুলো বিষয় আপনার এই মডিউল ইতে বলা আছে। এখানে একটা কোশ্চেন খুব রেগুলারলি আসে যে এই ইন্টারন্যাশনাল ট্রেডে এক্সপোর্টার এবং ইম্পোর্টারকে কি কি ধরনের অর্থায়ন সুযোগ সুবিধা দেওয়া হয়, এবং এই অর্থায়নের ক্ষেত্রে ব্যাংকের কি কি ধরনের ঝুঁকি রয়েছে, এবং এই ঝুঁকিগুলো মোকাবেলার ক্ষেত্রে ব্যাংক কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে। এই একটা কোশ্চেন প্রত্যেক পরীক্ষায় আসে, একটা কোশ্চেনই প্রত্যেকটা পরীক্ষায় আসে। আবার এই কোশ্চেনের মধ্যে যে অর্থায়নের যে বিভিন্ন পদ্ধতি রয়েছে, পদ্ধতিগুলো আবার পার্থক্য হিসেবে আসে। মিনিমাম একটা পার্থক্য পরীক্ষা থাকবেই এই পদ্ধতি থেকে। আবার একটা থেকে দুইটা শর্ট, একটা বলা যাবে না, দুইটা শর্ট নোট এই শুধু মডিউল ই এর ওই ফাইন্যান্সিং মেথড থেকেই শুধু আসে, দুইটা একেবারে সরাসরি। ঠিক আছে। এখানে বিভিন্ন ফাইন্যান্সিং মেথড দেওয়া রয়েছে, যেমন মনে করেন যে ব্যাক টু ব্যাক এলসি, প্যাকিং ক্রেডিট, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড, তারপরে তারপরে সাপ্লাই চেইন ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিং, তারপরে লিম বা লোন এগেনস্ট ইম্পোর্টেড মার্চেন্ডাইজ, তারপরে লোন এগেনস্ট ট্যাক্স রিসিপ্ট, এলএটিআর বা এলটিআর, তারপরে ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি। ঠিক আছে। তারপরে এখানে বিভিন্ন প্রকার ইউপাস বা ডেফার্ড পেমেন্ট সিস্টেম গুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে। আচ্ছা, এরপরে মডিউল এফ এ চলে যাব। আচ্ছা, এই মডিউল ইতেও আসলে কিনা এগুলো আমরা কিন্তু একটু পরেই কোশ্চিন দেখাবো বাস্তবে যে আপনারা 98-তে আসলেই পাচ্ছেন কিনা সেই জিনিসটা। এরপর মডিউল এফ। মডিউল এফ এর ক্ষেত্রে এটা নতুন, একেবারে নতুন মডিউল। সেটা হচ্ছে রিসেন্ট যে বিভিন্ন মানে অ্যাকাউন্টস খোলার যেগুলো রয়েছে, রেগুলার অ্যাকাউন্টস, সেই অ্যাকাউন্টস গুলো নিয়ে বলা হয়েছে। যেমন আপনার
নন রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্টস, মানে এখানে বেশ কিছু ফরেন কারেন্সি অ্যাকাউন্টস নিয়ে কথা বলা হয়েছে, ফরেন রেমিটেন্স নিয়ে কথা বলা হয়েছে। এখানে কমন একটা কোশ্চেন থাকে রেমিটেন্স বা রেমিটেন্সের উপকারিতা কি, রেমিটেন্স কমে যাওয়ার কারণ কি, রেমিটেন্স বৃদ্ধি করতে গেলে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। ঠিক আছে। এরপরে এই বিভিন্ন প্রকার অ্যাকাউন্টস ক্রিয়েশন ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে লাগে, বিভিন্ন প্রকার অ্যাকাউন্টস ক্রিয়েশন সেইগুলো সম্পর্কে এখানে বলা রয়েছে। যেমন আপনার বলা হচ্ছে নন রেসিডেন্ট কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট বা এনএফসিডি, তারপরে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট আরএফসিডি। ঠিক আছে। তারপরে তারপরে অপারেশনাল ওপেনিং অ্যান্ড অপারেশনাল প্রসিডিওর অফ ফরেন প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট সম্পর্কিত কথাগুলো আছে, এখান থেকে নর্মালি এক সেট কোশ্চেন আসে। আর এই যে নন রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্টস বা এনএফসিডি, এইটা আবার শর্ট নোট হিসেবে আসে। ঠিক আছে এইটা। আর এই যে মডুল জিটা আলাদা কোনো কোশ্চেন না, আসলে আমাদের যে মডুল এর সাথে কানেক্টিং করে এখানে এখানে আসলে ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে কি কি ধরনের ম্যাল প্র্যাকটিস বা অসুধ উপায় দেখা যায় সেইগুলো নিয়ে আসলে এখানে কথাবার্তা বলা হয়েছে। যে এখান থেকে একটা কোশ্চিন আবার সবসময় থাকে, ছোট পাঁচ ছয়টা কোশ্চিন রয়েছে। এই পাঁচ ছয়টা কোশ্চিন থেকে এক সেট কোশ্চিন এখানে থাকে যে এই ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে কি কি ধরনের ইরেগুলারিটিস বাংলাদেশে দেখা দেয়, বাংলাদেশে এই ট্রেড বেস মানি লন্ডারিং এর ক্ষেত্রে বা স্যাংশনের ক্ষেত্রে কি কি ধরনের বিষয় রয়েছে। ঠিক আছে। তো এবং অবৈধ ফাইন্যান্সিয়াল ফ্লো এইটা কিভাবে ঘটে থাকে এবং কিভাবে এটা কন্ট্রোল করা যায়। এখানে নর্মালি গুরুত্বপূর্ণ কোশ্চিন যে একটা কোশ্চিন, দুইটা কোশ্চিন এখানে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্টের ক্ষেত্রে বাংলাদেশে কোন কোন ধরনের অনিয়ম বা দুর্নীতি বা প্রতারণামূলক কার্যক্রম দেখা যায়, আর হচ্ছে যে ট্রেড বেস মানি লন্ডারিং ক্ষেত্রে কি কি ধরনের মানে বিষয়গুলো রয়েছে। এই কোশ্চেন গুলো এই মডিউলগুলো এইগুলো বিষয় নিয়ে বললাম। তো কেউ হয়তো রেইজ হ্যান্ড করেছিলেন, আমরা একটু আনমিউট করে দিচ্ছি। আপনি বাইজিদ হুসাইন স্যার আপনি বলতে পারেন, আহ, বা আমরা আনমিউট করে দিচ্ছি। আমরা 1 মিনিট আপনাদের কথা শুনবো, এরপর আমরা দেখবো যে সিলেবাসের যে কোশ্চেন গুলো আমরা সিলেবাসে বললাম এইখান থেকেই আসছে কিনা। এটা বাস্তবে দেখাইলে আপনাদের বিশ্বাস হবে, তখন মনে হবে না মক্কা বহুদূর। ঠিক আছে। কেউ কিছু বলতে যাচ্ছিলেন মনে হয়, বলেন। আহ, বাইজিদ হোসেন স্যার কিছু বলতে যাচ্ছিলেন। স্যার, হুম হুম। স্যার জি জি। শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। স্যার বলতে চাচ্ছিলাম স্যার, যে ম্যাথটা যদি একটু আর্লি আগে শুরু করে দিত তাহলে একটু আমরা সুযোগ পাইতাম বেশি প্র্যাকটিস করার। আচ্ছা আচ্ছা, ম্যাথের বিষয়টা আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি। ম্যাথের বিষয়টা হচ্ছে কি, আমি যদি আজকে রাত্রে ম্যাথ পড়াই কালকে সকালে দিয়ে আপনার পরীক্ষা দিতে পারবেন। এইটা হয়তো আপনাদের কাছে বিশ্বাস না, কিন্তু বাস্তব সত্যির কথা কিন্তু এইটাই, যে আমি যদি আজকে রাত্রে ম্যাথটা করাই দিই, আপনারা বাসায় জি দুই স্যার। ঘন্টা প্র্যাকটিস করবেন, সকালে দিয়ে ম্যাথ পরীক্ষা দিতে পারবেন। এই বিষয় আছে। তো ম্যাথটা ক্লাসটা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে শুরু করব, কারণ ম্যাথ প্র্যাকটিস করতে অনেক দিন লাগবে না। আজকে আপনাদের দেখাই দিব, কালকে আপনার প্র্যাকটিস করে জি পরের স্যার। দিনটা পরীক্ষা দিতে পারেন, এরকম আর কি বিষয়। তো 2 সপ্তাহ পরে নিব, কারণ থ্যাংক ইউ স্যার। আমাদের ক্লাস তো থ্যাংক আট ইউ স্যার। জি। সপ্তাহ হবে। 8 সপ্তাহ হবে তো। তো আমরা 2 সপ্তাহ পরে কইলে হবে কি, জি অনেকে স্যার। পার্টিসিপেট করবে, তাদের আসলে তো একটা বিষয় থাকে, তারা জি ম্যাথ স্যার। ক্লাসটা মিস করে ফেলতে পারে। জি 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 জি। এটা হচ্ছে বিষয়। না, ঠিক আছে। জি। ওকে। আচ্ছা জি, থ্যাংক ইউ স্যার। জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে ওকে, আমরা আসসালামু আলাইকুম। 98 এবং 97-তে যে কোশ্চিন আছে সে কোশ্চিন গুলো দেখাই। এটা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার মধ্যে কনফিডেন্স গ্রো করা, যে আপনি যেটা কোথা থেকে একটা কনফিউশন থাকে সবসময়, আমরা কোথা থেকে পড়া শুরু করব। আর এই হ্যান্ড নোটটাও আমরা সাইজটা ছোট করে নিয়ে এসে, আগে ছিল প্রায় 300 পেজের কাছাকাছি, এখন 200 মানে 8-10 পেজের মধ্যে আছে। তো এটা খুব বেশি বেশি না, এর মধ্যে একই কোশ্চিন আছে, একটা পড়লেই আরো 8-10টা কোশ্চিন হয়ে যায়। সেটা আমাদের হবে, আমরা একটু দেখি। এক্সকিউজ মি স্যার। হ্যালো। জি জি। স্যার, আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম। আমার আপনার টাইম স্মার্টের 2023 সালের মার্চ মাসের যে ফোর্থ পাবলিকেশনের বইটা আমার নেওয়া আছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি মাঝখানে পরীক্ষাটা দিতে পারিনি। তো এখন এবার দিতে গেলে আমি ওই বইটা ফলো করে যদি প্রিপারেশন নিতে যাই কোচিং এর সাথে থেকে, তাহলে এটা সম্ভব কিনা, নাকি নতুন কোনো কিছু এডিশন ব্যাপকভাবে হয়েছে যে ক্ষেত্রে নতুন বই নেওয়া লাগবে কিনা, বইয়ের একটা ব্যাপক একটু পরিবর্তন clear হয়েছে। করতেন। কারণ আমি নিজে হাত দিয়েছি যে আননেসেসারি আইটেম গুলো আমরা সরাই দিয়েছি। কারণ হচ্ছে কি, 98 যখন জি পরীক্ষা জি হয় আমাদের কাছে কোশ্চিন ছিল 2টা, এখন কোশ্চিন এসে গেছে 3টা। আমরা কিন্তু ধারা বুঝে ফেলেছি নতুন জি। সিলেবাসের কোশ্চিন প্যাটার্ন কোনগুলো। এই জন্য আননেসেসারি আইটেম গুলো জি। আমরা সরিয়ে দিয়ে, দেখেন বই আমাদের 300 পেজেরটা চলে আসছে 200 পেজে। তার মানে কত অংশ বাদ দিয়েছি, এর আচ্ছা। মধ্যে আবার অনেক কোশ্চিন ঢুকিয়েছি। তার মানে একটা মেজর মানে জি জি। বইয়ের 1/3 এর বেশি পরিবর্তন হয়ে গিয়েছে। কারণ আমরা এদের চেষ্টা করি যে আমাদের বইয়ের খরচটা কিন্তু এই কারণে বেশি পড়ে, যে কারণ বইটা আমরা রেগুলার আপডেট করি, সময় যেদিকে যাই মনে করেন আমরা সেদিকে দৌড়াই।
এই জন্য আমরা ওই একবারেই 96 এর মতো ছাপাই মনে করেন বাকিগুলো ছাপতে হয়, ওটা পারি না। তো এটা বই একটু আপডেট রাখাটা ভালো, কারণ আপনি যখন পড়াবো কোশ্চিন নাম্বার মিলবে না, একটু অসুবিধা হবে। জি একটু জি। চেষ্টা হ্যাঁ করাটা ভালো, অবশ্যই। বুঝছেন? আপনার থ্যাংক জন্য ইউ। সুবিধা আর কি। জি আচ্ছা, জি, থ্যাংক ইউ। আমরা একটু 98 এর কোশ্চিনটা দেখি, দেখেন আমরা যেগুলো বললাম, দেখেন কোশ্চিনগুলো সেগুলোই আসছে কিনা, তাহলে আপনার মধ্যে আসবে। দেখেন শর্ট নোট দিয়ে দেখি। দেখেন আপনার দেখেন যে ইন্টারন্যাশনাল ট্রেডের যে বিভিন্ন সি নাম্বার মডুলে ছিল বিভিন্ন ডকুমেন্টস ইউজড ইন ইন্টারন্যাশনাল ট্রেড, ওই ওখান থেকে বলছিলাম যে মিনিমাম 2-3টা শর্ট নোট আসে ওই একটা মডুল থেকেই। দেখেন এইটাও আসে একটা ডকুমেন্টস, বায়ার্স ক্রেডিট, বিল অফ লেডিং, ঠিক আছে? এই তিনটা দেখেন একটা মডুল থেকেই আসে। এই তিনটা কিন্তু মডুল সি এর ওই যে ডকুমেন্টস ইউজড ইন ইন্টারন্যাশনাল ট্রেড, ওই একটা কোশ্চিন থেকেই কিন্তু ওই তিনটা শর্ট নোট চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, বাকি শর্ট নোট দেখেন, আমরা একটা বললাম যে কারেন্সি কনভার্টেবিলিটি মডুল এতে, এইটা কিন্তু আসে, ঠিক আছে? এক্সপোর্ট প্রসেসিং জোন, এটাও খুব কমন একটা কোশ্চিন, এটাও মডুল ডি, সম্ভবত মডুল সি বা ডি তে রয়েছে, এটা একটা। তো তারপর দেখেন এইটাও খুব কমন কোশ্চিন, এইটাও খুব কমন কোশ্চিন। আচ্ছা, দুইটা কোশ্চিন ছিল নতুন টাইপের, সেটা হচ্ছে যে ক্রাউলিং পেগ আর হচ্ছে অনলাইন পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ইন বাংলাদেশ, এটা নতুন কোশ্চিন আসছিল। তার মানে দেখেন আমাদের কিন্তু এখানে 7টা লিখতে হবে, 7টার মধ্যে কিন্তু 5টা একেবারে খুব কমন কোশ্চিন আসছে, আর দুইটা অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার, এটা আমাদের বইতে ছিল না, কারণ এই কোশ্চিনটা এটা নতুন দিয়েছে। তো অনলাইন পেমেন্ট প্রোভাইডার সার্ভিস প্রোভাইডার এটা আপনারা জানেন অনেকেই, ঠিক আছে? ক্রাউলিং পেকটা একটু আননোন থাকতে পারে। তার মানে আমার আমার কিন্তু 5টা যেটা লাগবে সেটা কিন্তু হয়ে গিয়েছে। তার মানে আমার কিন্তু এটা নিয়ে শর্ট নোট কিন্তু আর নিয়ে আলাদা করে কোনো প্রস্তুতির কোনো দরকার নাই। আপনি যখন ব্রড কোশ্চিন পড়তে থাকবেন ওর মধ্যে শর্ট কোশ্চিন কভার হয়ে যাবে, আলাদা করে পড়ার দরকার নেই। আচ্ছা, এরপর ডিফারেন্সেস বলি, দেখেন আপনাকে মিলাই নেন। ডিফারেন্সটা বলেছিলাম ব্যালেন্স অফ ট্রেড এবং পেমেন্টের ডিফারেন্সটা আসে, দেখেন এখানে ডিফারেন্স হিসেবে চলে আসে। বলছিলাম ওই যে আপনার ইন্টারন্যাশনাল ট্রেডের যে ফাইন্যান্সিং যে মেথড রয়েছে, ফাইন্যান্সিং এর যে মেথডের মধ্যে যেটা রয়েছে যে ডিএ বিল ডিপি বিল, ওই কথাটা কিন্তু বলেছিলাম, ডিএ বিল ডিপি বিল, এটা দেখেন পার্থক্যটা চলে আসছে, ঠিক আছে? তারপরে সেলস কন্ট্রাক্ট ডকুমেন্টারি ক্রেডিট, এটা এটাও আসছে। এটা তারপরে ওই যে আপনার ইন্টারন্যাশনাল টার্মস অফ কি বলে ইনকোটার্মস, যেটা বা ইন্টারন্যাশনাল কমার্স টার্ম যেটা আমরা বলি, ইনকোটার্মস থেকে আপনার এফওবি এফসিএ, এইটার পার্থক্যটা চলে আসছে। মানে এইটাও আমাদের কমন কোশ্চিন, এইটাও আমাদের কমন কোশ্চিন, এইটা কমন কোশ্চিন। আর এই কোশ্চিনটা হচ্ছে যে দুইটা কনসেপ্টের খালি জাস্ট পার্থক্য কথা বলা হয়েছে, দুইটা কনসেপ্টই আমরা এখানে পড়াই, খুব কমন কোশ্চিন। এরপরে এইটা ওই যে বললাম যে ইউপাসেড এলসি বা ডেফার্ড এলসি কথা বললাম, দেখেন যেটা একটু আগেই বললাম, সেই পার্থক্যটাই কিন্তু এখানে। তারপরে যে বললাম যে এই যে বিভিন্ন ডকুমেন্টস ইউজ ইন ইন্টারন্যাশনাল ট্রেড এর ক্ষেত্রে দেখেন যে ওই যে লেটার অফ ক্রেডিট, লেটার অফ ক্রেডিটের যে ক্লাসিফিকেশন বললাম, যে যে পেমেন্ট মেথডের মধ্যে যে মেথড গুলো রয়েছে, ওই একটা কোশ্চিনের মধ্যেই দেখেন যে যতগুলো আছে, এইটাও একই কোশ্চিন, এইটাও একই কোশ্চিন, এই দুইটা কোশ্চিন এক জায়গা থেকে আসছে, এই কোশ্চিনটাও সেখানকারই কোশ্চিন, ঠিক আছে? তার মানে তিনটা কোশ্চিন আসছে একটা কোশ্চিনের পার্ট থেকে, তিনটা কোশ্চিন আসছে একটা কোশ্চিনের পার্ট থেকে, ঠিক আছে? যে ডকুমেন্ট আপনার ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্টের যে পেমেন্ট মেথড যে কোশ্চিনটা বললাম, যে একটা কোশ্চিন প্রত্যেক বছরই আসে, আবার ওর সাব পয়েন্ট গুলো পার্থক্য হিসেবে আসে, শর্ট নোট হিসেবে আসে, সেটা কিন্তু এই কোশ্চিনটা, সেটা হচ্ছে তাহলে এইটা হচ্ছে এই তিনটা কোশ্চিন দেখেন একটা কোশ্চিন থেকে আসছে। এটা ইন্টারন্যাশনাল কমার্স, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন। ইনকোটার্মস যেটা আমরা বলি, ইনকোটার্মস এর যে 14টা 11টা ইনকোটার্মস রয়েছে, 11টা ইনকোটার্মস এর মধ্যে এই দুইটা হচ্ছে ইনকোটার্মস। এই ইনকোটার্মসটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই ইনকোটার্মসটাও আমাদের আসে, ওই 11টা পড়লে আমাদের সবগুলো কভার হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখেন তাহলে মানে কিন্তু দেখেন এইখানকার কিন্তু 5টা লিখতে বলছে 4টা, এখানে কিন্তু 7টাই কমন আসছে, 7টাই কিন্তু আমাদের কোর কনসেপ্টের মধ্যে আছে, যেটা নর্মালি আমরা পড়াই, ঠিক আছে? আচ্ছা, এরপরে 3 নাম্বারটা, 3 নাম্বারটা হচ্ছে এক্সচেঞ্জ কন্ট্রোল, ঠিক আছে? এক্সচেঞ্জ কন্ট্রোল, বাংলাদেশে এক্সচেঞ্জ কন্ট্রোল কিভাবে করা হয়ে থাকে, এক্সচেঞ্জ কন্ট্রোলটা। তারপরে এই এক্সচেঞ্জ কন্ট্রোলটাও আমাদের খুব কমন কোশ্চিন, আমরা এইটাও এই কোশ্চিনটাও মানে 1 বছর পর পর আসে এক্সচেঞ্জ কন্ট্রোলটা। এক্সচেঞ্জ কন্ট্রোল রেগুলেশন, যেটা ওই যে রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মধ্যে এক্সচেঞ্জ কন্ট্রোল রেগুলেশনস রয়েছে, এটাও আপনার প্রতি বছরই আসে। তো এক্সচেঞ্জ কন্ট্রোল কেন দরকারি, আর হচ্ছে এইটা বাংলাদেশের মেজর এক্সচেঞ্জ কন্ট্রোল রেগুলেশন কোনগুলা, ঠিক আছে? এইটা খুব কমন কোশ্চিন, এটা ওই 92-93তম ব্যাংকিং ডিপ্লোমা থেকে রেগুলার এই কোশ্চিনটা আসে, ঠিক আছে? আচ্ছা, এই যে বললাম মানি লন্ডারিং এর বিষয়টা বললাম, যে মানি লন্ডারিং কিভাবে ঘটে থাকে, কিভাবে এর প্রতিরোধ করা যেতে পারে, তো এইটা কোশ্চিন, এই কমন কোশ্চিনটা কিন্তু চলে আসে। তার মানে
এই 3 নাম্বার মডুলের কোশ্চিন গুলো কিন্তু একেবারে কমন কোশ্চিন, একেবারে। আমরা তো ট্রেড ফাইন্যান্সে গতবারে আমাদের 10 সেট কোশ্চিনের মধ্যে সব থেকে মানে মানে আশাজনক বিষয় 10 সেট কোশ্চেন কমন ছিল। এইটা সব থেকে মানে কেউ যদি থাকেন এখানে, তো আসলে থাকার কথা না, তার তো কেউ কি আছেন গতবার ইন্টারন্যাশনাল ট্রেড কোর্স পরীক্ষা দিয়েছিলেন? আছেন কেউ আমাদের কোচিং করেছিলেন? কেউ কি আছেন এখানে? নাই, কারণ হচ্ছে যে থাকার কথা নর্মালি না, কারণ আমি এ যাবৎকালে ফেলের কথা শুনি নাই গতবারে যতজন ছিলেন, কারণ 10 সেট কোশ্চেন কমন এরকম একটা ফ্যাক্টর ছিল গতবারে। মানে এত কমন কোনোবারই আসে না, কারণ তার আগের বারও ছিল 8.5 সেট কমন, কিন্তু গতবারই ভাগ্যক্রমে 10 সেট কমন পড়ে যায়। আচ্ছা, এরপরে দেখেন। আচ্ছা, এরপরে 4 নাম্বার কোশ্চিন, যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এবং যে এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশনের ক্ষেত্রে বিভিন্ন ফ্যাক্টরস, এটাও খুব কমন কোশ্চিন, যে আপনার রেট ডিটারমিনেশনের ক্ষেত্রে আপনার কোন কোন ফ্যাক্টরস গুলো চিন্তা করতে হয়। যে ফরেন এক্সচেঞ্জের যে চ্যাপ্টারটা রয়েছে ওই চ্যাপ্টারের এটাও খুব কমন কোশ্চিন, মানে একেবারে প্রাইমারি কোশ্চিন, মানে খুব শুরুতেই যে কোশ্চিন আমরা অ্যাভয়েড করতে পারি না, এই টাইপের কোশ্চিন ছিল এটা। তারপরে হচ্ছে যে আপনার হাউ ডাজ ইনক্রিজিং ইন্টারেস্ট রেট ইন ডলার এফেক্ট বাংলাদেশে, এটা প্র্যাকটিক্যাল কোশ্চিন। এই কোশ্চিনটাই আবার 97-তে আসছিল, যে কারণে এই কোশ্চিনটাও আমাদের কমন ছিল। ঠিক আছে, যে আপনার এই যে ডলারের দাম বৃদ্ধি বা ডলারের ইন্টারেস্ট রেট বৃদ্ধি, এটা কিভাবে বাংলাদেশি টাকাকে ইম্প্যাক্ট ফেলে। হ্যাঁ, এটা এটা একটা কমন কোশ্চিন ছিল। হ্যাঁ, এটা সবসময় গুরুত্বপূর্ণ, কারণ ডলারের দাম এখনো বৃদ্ধি পাচ্ছে। এই কোশ্চিনটা 99তম জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আবার এই যে বিভিন্ন যুদ্ধ সংগঠিত হচ্ছে, এই যে মনে করেন যে আপনার মিডল ইস্টের যে যুদ্ধ, তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এই কোশ্চিনটাও কিন্তু রেগুলার একটা ফরম্যাটে চলে আসছে। হ্যাঁ, তো এইটাও কিন্তু একটা। আর এইবার কিন্তু আর একটা কোশ্চিন, রিসেন্ট কোশ্চিন নিয়ে গুরুত্বপূর্ণ কিন্তু আছে, যেটা ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে রেমিটেন্স নিয়ে কিন্তু এবার একটা কোশ্চিন হওয়ার সম্ভাবনা আছে, কারণ এই যে আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা যেটা বলি আমরা, এই সময় কিন্তু একটা বিষয় ঘটেছিল, যে রেমিটেন্স পাঠানো না পাঠানো এবং বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা কমে যাওয়া, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর ছিল। তো যে চ্যালেঞ্জিং বিষয়টা ছিল রেমিটেন্স বিষয়টা, কিন্তু পেপারের একটা হেডিং এর বিষয়টা ছিল, এবার খুব মানে পপুলার টার্ম ছিল। তো এই রেমিটেন্স এর কোশ্চিনটাও কিন্তু রিসেন্ট কোশ্চিন হিসেবে এবার আসার সম্ভাবনা অনেক বেশি, যে রেমিটেন্স কিভাবে ইম্প্যাক্ট ফেলে, রেমিটেন্স কমে যাওয়ার কারণ কি, রিসেন্ট যে পারিপার্শ্বিক ঘটনা ঘটলো সেটা আমাদের রেমিটেন্সে কি ইম্প্যাক্ট ফেলতে পারে। এই টাইপের একটা কোশ্চিনের কথা এখানে থাকলো আর কি, এটা 99তম ব্যাংকিং ডিপ্লোমার জন্য। আচ্ছা, এরপরে বলা হয়েছে বাংলাদেশি টাকাকে কিভাবে ডিটারমিনেশন করা হয়। আসলে বাংলাদেশি টাকায় যে ফরেন এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশন, এটা যে 3টা পদ্ধতি রয়েছে, এই 3টা পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি হচ্ছে বাংলাদেশ ফলো করে, পেগ সিস্টেম যেটা বলা হয়, আম, বা যেটার আরেকটা নাম হচ্ছে ম্যানেজ ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেম। এইটা হচ্ছে আপনার রেগুলারই একটা কমন কোশ্চিনের মধ্যে পড়ে। এটাও রেগুলার কোশ্চিন, মানে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের প্রথম যে প্রাইমারি 3-4টা কোশ্চিন পড়াই, এর মধ্যে একটা হচ্ছে ফ্যাক্টরস, আর হচ্ছে যে ডিটারমিনেশন, আর একটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল। এই 3টা কোশ্চিন আমরা রেগুলারলি পড়াই, এবং এই কোশ্চিনগুলোর মধ্যে থেকে এই 3টা কোশ্চিন থেকে 2টা কোশ্চিন অনবরত আসে। ঠিক আছে, আচ্ছা 4 নাম্বার সেট গেল। 5 নাম্বার হচ্ছে যে 5 নাম্বারের কমপ্লাইং প্রেজেন্টেশন, মানে ওই যে আমাদের ডকুমেন্ট প্রেজেন্টেশন এন্ড নেগোসিয়েশনের যে মডিউল বিতে যে কোশ্চিনের কথা বলা হয়েছিল, এটাকেই হচ্ছে আসলে কমপ্লাইং প্রেজেন্টেশন, মানে ডকুমেন্টস গুলো আসলে মানে যে নিয়ম অনুযায়ী হচ্ছে সেই নিয়ম অনুযায়ী প্রেজেন্টেশন করাকেই আমরা আসলে কমপ্লাইং প্রেজেন্টেশন বলা হয়, যে সবকিছু ঠিকঠাক মতো আইন মেনে প্রেজেন্টেশন হয়েছে। তারপরে এই যে একটা কমন কোশ্চিন যেটা আমরা বললাম, যে ব্যাংক আসলে দলিলপত্র নিয়ে ডিল করে, পণ্য নিয়ে না, এটাও খুব, এই কোশ্চিনটাও রেগুলারলি 1 বছর পর পরই আসে, রেগুলারলি আসে, অনেক সময় পরপর 2বারও আসে। মানে 96, 97, 98-তে, শুধু 97-তে সম্ভবত এই কোশ্চিনটা বাদ দিতে, বাকি প্রত্যেকবারই আসছে, বাকি 2বারই। এরপরে বলা হয়েছে নেগোশিয়েটিং ব্যাংকের, এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন। ওই যে বললাম যে ইউসিপি ডিসি অনুযায়ী বললাম যে 5-6 নাম্বারেও অ্যাপ্লাইড কিছু কোশ্চিনের কথা থাকে, যে এই নেগোশিয়েটিং ব্যাংকের দায়ী দায়িত্বটা সবসময় পরীক্ষার হলে আসে, যে নেগোশিয়েটিং ব্যাংকের কি কি দায়ী দায়িত্ব রয়েছে। হ্যাঁ, নেগোশিয়েটিং ব্যাংকের কি কি দায় দায়িত্ব রয়েছে, এইটা ইউসিপি ডিসি অনুযায়ী, এটা আমরা দায় দায়িত্বটা সবসময় করি। এটা খুব কমন কোশ্চেনের মধ্যে একটা। তারপরে হয়েছে এইটাও তার মানে এই 5 নাম্বার সেট কোশ্চিনটাও খুব সব মানে কমন কোশ্চিন ছিল। তারপরে 6 নাম্বার কোশ্চিন, 6 নাম্বার কোশ্চিন দিয়ে তারপরে আপনার এই যে আপনার বলা হয়েছে যে মেনশন দ্য ইনস্ট্রাকশন লেড ডাউন ইন দ্য কারেন্ট আইপিও রিগার্ডিং দ্য প্রাইস ভেরিফিকেশন ডিউরিং ইম্পোর্ট। হ্যাঁ, মানে ওই যে আমরা বললাম যে ইম্পোর্ট পলিসি এক্সপোর্ট পলিসি, এটা হচ্ছে আইপিও বলতে বোঝায় ইম্পোর্ট পলিসি অর্ডার। এইখানে ইম্পোর্ট পলিসি অর্ডারের প্রথম কাজটাই হচ্ছে প্রাইস ভেরিফিকেশন। তো এইটা নিয়েও কত কোশ্চিন আছে, এটা আমরা খুব কমনলি পড়াই, এবারও দেখবেন খুব কমনলি পড়াবো, কারণ ইম্পোর্ট পলিসি এক্সপোর্ট পলিসি নিয়ে একটা কোশ্চিন হয় ইম্পোর্ট পলিসি নিয়ে থাকবে, না এক্সপোর্ট পলিসি নিয়ে থাকবে, একটা থাকবেই। আচ্ছা, এরপরে বলা হয়েছে আহ, একটা অ্যাপ্লাইড কোশ্চিন দিয়েছে 6 নাম্বারে, দেখেন
ইউর কাস্টমার এবিসি কোম্পানি ওয়ান্ট টু ইম্পোর্ট লার্জ ভলিউম অফ র মেটেরিয়ালস ফ্রম এ নিউ সাপ্লায়ার অ্যাব্রোড। বাইরের একটা সাপ্লায়ারের কাছ থেকে বড় ভলিউমে সে র মেটেরিয়ালস ক্রয় করছে। অ্যাজ এ ব্যাংকার, হোয়াট উইল ইউ বি ইউর অ্যাডভাইস টু মেক দ্য ইম্পোর্ট মানে সিকিউর? মানে কেউ ইম্পোর্ট করলে আপনি ব্যাংকার হিসেবে তাকে বড় ধরনের ইম্পোর্টের ক্ষেত্রে কিভাবে তাকে সহায়তা করবেন? এটা একটা অ্যাপ্লাইড কোশ্চেন। অ্যাপ্লাইড বলবো কি, যে এটা কমন কোশ্চেন। কমন কোশ্চেন হিসেবে যে এটা আমরা যে ইন্টারন্যাশনাল পেমেন্ট সার্ভিস এবং ডকুমেন্ট প্রেজেন্টেশন এবং নেগোসিয়েশন, ওই যে কনসেপ্টটা আছে, ওই কনসেপ্টেরই কোশ্চেন এটা। এটাও আমাদের খুব কমনলি প্রত্যেকবারই পড়াই, এটাও একটা বিষয়। এই দেখেন, ইন্টারন্যাশনাল আইপিও অর্ডারের ক্ষেত্রে বলা আছে যে কোন কোন ক্ষেত্রে আপনার এলসি ছাড়াই ইম্পোর্ট করার সুযোগ রয়েছে ইম্পোর্ট পলিসি অর্ডার 2021 থেকে 24 অনুযায়ী। সেটার কথা এখানে বলা আছে ইম্পোর্ট পলিসি অর্ডারে। সেটা এখানে খুব কমন কোশ্চেন এটা। তার মানে ইম্পোর্ট পলিসি অর্ডার দিয়ে কিন্তু দুইটা কোশ্চেন, তিনটা কোশ্চেনই এখানে ইম্পোর্ট পলিসি অর্ডারের মধ্যেই পড়ে। তবে বি নাম্বার কোশ্চেনটা আসলে ডকুমেন্ট প্রেজেন্টেশন এবং কমপ্লায়েন্স রিলেটেড আসলে কথাগুলো বলা হয়। তার মানে এটা আমাদের খুব সহজ কোশ্চেন ছিল। ধরুন এখন হয়তো এই এই মানে এই কোশ্চেন গুলো হয়তো আপনার নাম শুনতেছেন, কিন্তু বিষয়টা যখন আমরা পড়াইতে যাবো বলতে ও বাবা এইটাই কোনো পরীক্ষায় আসে এইভাবে বারবার, তখন আপনাদের কাছে সহজ হবে। তারপরে যে ট্রান্সপোর্ট ডকুমেন্টের কথা বললাম, এটাও দেখেন ইউসিপিডিসি অনুযায়ী ট্রান্সপোর্ট ডকুমেন্ট কি এবং এই ট্রান্সপোর্ট ডকুমেন্টের মধ্যে কি কি ডকুমেন্টস গুলো আসলে থাকে, এটা আমাদের খুব কমন কোশ্চিন। আমরা খুব মানে শুরু মডুলের শুরুতে এই ট্রান্সপোর্ট ডকুমেন্ট কোশ্চিনটা চলে আসে। তারপর আরেকটা কমন কোশ্চিন আছে অফশোর ব্যাংকিং কি, এটা ট্র্যাডিশনাল ব্যাংকের সাথে পার্থক্য কি। এখানে আরেকটা অফশোর ব্যাংকিং নিয়ে কোশ্চিন আসে যে অফশোর ব্যাংকিং বাংলাদেশে কি কি ধরনের থ্রেট ফেস করছে, বা কি কি ধরনের বাংলাদেশে বলে অফশোর ব্যাংকিং ইউনিটের কি কি সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা রয়েছে, কি কি প্রতিবন্ধকতা রয়েছে এবং এই প্রতিবন্ধকতা কিভাবে দূর করা যায়, এক্ষেত্রে আপনার সাজেশন দেন। এটা অপশন ব্যাংকিং এর একটাই কোশ্চেন, এই তিনটা কোশ্চেন মিলে একটাই কোশ্চেন, এবং এই কোশ্চেন গুলোই ঘুরাই ফিরাই আসে। আর এই ট্র্যাডিশনাল ব্যাংকিং আর অপশনাল ব্যাংকিং এর পার্থক্য মোট চারটা কোশ্চেন আর কি। এই চারটা কোশ্চেনের মধ্যে অপশন ব্যাংকিং নিয়ে একটা কোশ্চেন সবসময় থাকবেই। আচ্ছা দেখেন, এখানে বলা হয়েছে যে ডিসকাস দ্য রিসেন্ট রেগুলেটরি চেঞ্জেস allowing resident Bangladeshi and corporate entities to open international banking account with offshore banking ইউনিট, অফশোর ব্যাংকিং অপারেশন আর কি। তো অফশোর ব্যাংকিং অপারেশনের ক্ষেত্রে রিসেন্ট যে অফশোর ব্যাংকিং অ্যাক্টের যে 2018 সালের যে আইনটা রয়েছে বা পলিসি অর্ডার রয়েছে, সেই পলিসিতে কি কি কথা বলা হয়েছে, অফশোর ব্যাংকিং ইউনিটের যে পলিসি রয়েছে সেটাও খুব কমন কোশ্চিন। তো এখানে সেখানে কি কি ডিসিশন গুলো হয়েছে এই রিসেন্ট যে আইনে, সেইগুলো নিয়ে কথা বলা হয়েছে, যদিও অফশোর ব্যাংকিং এর আইনটাও আরো আপডেট হচ্ছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে একটা কমন কোশ্চিন বলেছিলাম যে ইম্পোর্ট ফাইন্যান্সিং এবং এক্সপোর্ট যে ফাইন্যান্সিং, এই একটা কোশ্চিনে বললাম যে প্রত্যেক পরীক্ষায় আসে এবং এর যে এলিমেন্টস গুলো আইদার পার্থক্য হিসেবে আসে, শর্ট নোট হিসেবে আসে। সেটা হচ্ছে এই কোশ্চিন যে ইম্পোর্ট ফাইন্যান্সিং এবং এক্সপোর্ট ফাইন্যান্সিং গুলো কি কি বাংলাদেশে, এর সাথে ব্যাংকের কি কি ঝুঁকি রয়েছে, এই ঝুঁকিগুলো কিভাবে রিমুভ করা যায়, এই টাইপের কোশ্চিন। আর এই যে লাস্টে ছিল যে বললাম যে ফ্রড এবং ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস, লাস্টে আমাদের জি নাম্বার বা লাস্ট মডিউল যেটা ছিল যে বাংলাদেশে ফরেন ট্রেডের ক্ষেত্রে কি কি ধরনের আপনার ইরেগুলারিটিস বা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস রয়েছে বা ম্যাল প্র্যাকটিস রয়েছে, সেই কোশ্চিনটা এটা। এটাও মানে রেগুলার ঘুরে ফিরে আসে। আর 9 নাম্বার ছিল আমাদের অ্যাপ্লাইড কোশ্চিন। অ্যাপ্লাইড কোশ্চিনে হচ্ছে যে ইউসিপিডিসি অনুযায়ী আপনাকে ধরে নেওয়া হবে আপনি ট্রেড ডিভিশনের একজন হেড। এই হেড অনুযায়ী আপনাকে কিছু সিচুয়েশন দাঁড় করাবে, যে সিচুয়েশন গুলো ইউসিপিডিসি অনুযায়ী আপনাকে সমাধান করতে হয়। এখানে সিচুয়েশন থাকে 5টা থেকে 7টা সিচুয়েশন। এই 5-7টা সিচুয়েশনের মধ্যে 3টা-4টা সিচুয়েশনই ঘুরে ফিরে বারবার আসে। তার মানে এটাও খুব কঠিন বিষয় না, সহজ বিষয়। এখানে 4টার মধ্যে 4টা যে অপশন আছে, 4টার মধ্যে 3টা আপনি সরাসরি পারবেন, একটা হয়তো একটু বাড়তে পারে। তো এইভাবে একটা বিষয়, আর না হলে 4টাই পারবেন। তার মানে এটাও কিন্তু খুব কমনের মধ্যে আছে, কারণ এটা এই অ্যাপ্লাইড কোশ্চেনটা আমাদের এখানে আছে। এই মানে মোট 7-8টা অ্যাপ্লাইড কোশ্চেন আমাদের হ্যান্ড নোটে দেওয়া আছে, ওই 7-8টা থেকে ঘুরাই ফিরাই 3-4টা বারবার দেয়। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে এরপরে আছে লাস্ট যেটা আমাদের ম্যাথ। ম্যাথের ক্ষেত্রে টেনশনের কোনো কারণ নাই। ম্যাথের বিষয়টা বললাম যে এই একই ম্যাথ আপনার প্রত্যেক বছরই ঘুরে ফিরে আসে, একই ম্যাথ, কোনো পরিবর্তন নেই ম্যাথে। তো এখন একটু ঘুরাই ফিরাই কথা দেয় প্রত্যেকবারই, মানে ইদানিং কালে আপনি একটু ঘুরাই ফিরাই দিয়েছে কিন্তু মূল কনসেপ্ট ঠিক রাখে। ঠিক আছে, তো এই ম্যাথটাও যদি আমরা মনে করেন যে আজকে রাত্রে করাই, বললাম আপনি কালকে সকালে যা পরীক্ষা দিতে পারবেন। ম্যাথ গুলো এইরকম টাইপের। হ্যাঁ মানে প্রথমে মনে হবে আরে ম্যাথ এটা কি পারবো, আমার এটা মনে হয় মিনিমাম 15 দিন প্র্যাকটিস করতে হবে। কিন্তু যখন ম্যাথটা যেদিন করাবো, আমি আপনাদেরকে লিখে দিচ্ছি যে যেদিন করাবো সেদিন ক্লাস থেকে যদি আপনি বলে দিতে না পারেন যে আমি কালকে পরীক্ষা দিতে পারবো, তাহলে আমি
ক্লাস ইন ওয়ান। মানে এইটা আমি কথা দিচ্ছি, কথাটা আপনারা মিলাই নেবেন যে আমি কথাটা ভুল বলছি কিনা। এই হচ্ছে ওভারঅল সিলেবাসটা। আমরা 98 সিলেবাস বললাম, 97 সিলেবাসটা জাস্ট 2 মিনিটে একটু বলবো। দেখেন 97 সিলেবাসটাও দেখেন। এই যে বলছিলাম যে ব্যাক টু ব্যাক এলসি, মানে আমাদের আপনার বিভিন্ন পেমেন্ট মেথডের মধ্যে ব্যাক টু ব্যাক এলসি দেখেন। তারপর নিট পজিশন অ্যাকাউন্ট, ওই যে বললাম অ্যাকাউন্টস থেকে যেটা আসে, নিটা অ্যাকাউন্টস আর নিট পজিশন অ্যাকাউন্টস, নিটস ওপেন পজিশন অ্যাকাউন্ট। তারপরে ফ্যাক্টরিং একটা কমন কনসেপ্ট, ট্রাভেল কোডাও কমন কনসেপ্ট, ওয়েদার ডেভেলপমেন্ট, বন্ড, এটাও এই যে এই অ্যাকাউন্টস এর এই সেকশনের মধ্যেই আছে, খুব সহজ। আর এই যে আগে আপনার ওই লাইবোর নামে যেটা ছিল, লাইবোর বা ডাইবোর, যেটা ওই যে ইন্টারব্যাংক এক্সচেঞ্জ রেট, যেটা লন্ডন ইন্টারব্যাংক এক্সচেঞ্জ রেট লাইবোর, সেটার পরিবর্তে এখন এই যে সোফার ইউজ হয়। ওইটাও আমাদের খুব কমন কোশ্চেন। এটা কারণ যেহেতু লাইবোর বাদ হয়ে যে এখন কত মানে এই যে সোফার আসছে, হ্যাঁ। তারপরে জাপানের ইন্টারব্যাংক রেট আসছে, হ্যাঁ। তো এই লাইবোরের পরিবর্তে ইংল্যান্ড এবং ইউএস কান্ট্রিগুলোতে সোফারটা ইউজ হয়ে থাকে। আচ্ছা, এই যে দেখেন ব্যালেন্স অফ পেমেন্টের কথাটা বলছিলাম, যে কমন কোশ্চেন আসে যে ব্যালেন্স অফ পেমেন্ট কাকে বলা হয়। এটা কিভাবে ব্যালেন্স অফ পেমেন্ট কিভাবে আপনার এই কারেন্সি অ্যাপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন কিভাবে ইম্প্যাক্ট ফেলে। তারপরে এই যে ব্যালেন্স অফ পেমেন্টের উপাদানগুলো কি কি, সেইগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এরপর বলা হয়েছে অ্যাজ এ ব্যাংকার অফ বাংলাদেশি গার্মেন্টস হাউ উইল ইউ ফ্যাসিলিটেট এক্সপোর্ট স্টার্টিং ফ্রম দ্য এলসি শিপমেন্ট অ্যান্ড টু এক্সপোর্ট বিল রিয়ালাইজেশন। তার মানে এক্সপোর্ট পলিসি, এক্সপোর্টের যে প্রসিডিওরটা রয়েছে, যেটা মডুল বি এর মধ্যে পড়ে আসলে, ওখানে যে প্রসিডিওরটা ফলো করা হয় সেই প্রসিডিওরটাই। তার মানে দেখেন এখানে কিন্তু কোশ্চেন গুলো মুখস্থের বিষয় না, কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন গুলো কিন্তু বোঝার বিষয়টা এখানে। ম্যাক্সিমাম কোশ্চেন দেখেন, একটু খেয়াল করে দেখবেন, সবই কিন্তু বোঝার বিষয় এখানে, মুখস্থের কিন্তু বিষয় না। তারপরে এই যে আপনার ডকুমেন্টারি কালেকশন এবং ডকুমেন্টারি ক্রেডিটের ক্ষেত্রে কোন প্রক্রিয়া ফলো করা হয়, ঠিক আছে। যেমন মনে করেন কেউ, প্রক্রিয়াটা নর্মালি এরকম যে কেউ একজন অর্ডার প্রথমে এলসি ওপেন করবে, এলসি ওপেন করে সেটা অ্যাডভাইজিং ব্যাংক মানে তার ইস্যুইং ব্যাংকের মাধ্যমে এলসি ওপেন করবে, সেটা মাঝখানে নমিনেটিং ব্যাংক রাখতে পারে বা কনফার্মিং ব্যাংক রাখতে পারে। তারপরে এটা মানে মানে কি, প্রথমে ইম্পোর্টার এক্সপোর্টের সাথে যোগাযোগ করে, যোগাযোগ করে তাদের দুইজনের ব্যাংক থেকে এক্সপোর্টার ইম্পোর্টারকে এলসি ইস্যু মানে খুলতে বলে, এক্সপোর্টার ইস্যুইং ব্যাংকের মাধ্যমে এলসি বলে, এলসিটা আবার এক্সপোর্টারের অ্যাডভাইজিং ব্যাংকে পাঠায়। এর মাঝখানে আরো 2-3টা ব্যাংক আছে, নমিনেটিং ব্যাংক আছে, কনফার্মিং ব্যাংক আছে, নেগোসিয়েটিং ব্যাংক আছে। এদের ভূমিকা নিয়ে এই অপারেশনাল প্রক্রিয়াটা, এটা খুব কমন কোশ্চিন এবং এই কোশ্চিনটাও আবার প্রত্যেকবারই আসে পরীক্ষায়। এই অপারেশনাল প্রক্রিয়াটা বা বিভিন্ন ব্যাংকের, এখানে নেগোসিয়েটিং ব্যাংকের দায় দায়িত্বটা খুবই গুরুত্বপূর্ণ কথা এখানে। তারপরে ওয়েজ আর্নার্স রেমিটেন্স বা ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, এটা 98তেও আসছে, এবারও আসছে। তারপরে এবার বলা হয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম বা মোবাইল অ্যাপ কিভাবে ফরেন এক্সচেঞ্জের এই যে রেমিটেন্সের ক্ষেত্রে প্রভাব ফেলছে, এটাও খুব কমন কোশ্চেন, রেমিটেন্সের কমন কোশ্চেন এটা। তার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কাকে বলা হয়, এটা কেন একটা দেশের জন্য উপকারী, হ্যাঁ, এটাও কমন কোশ্চেন। তারপর ওই যে বললাম যে আমরা এই যে প্রাইস ভেরিফিকেশন, ইম্পোর্ট পলিসি অর্ডার 2021 থেকে 24-এর মধ্যে খুব কমন একটা কথা হচ্ছে প্রাইস ভেরিফিকেশন, ঠিক আছে। তারপরে ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং, ওই চ্যাপ্টারের খুবই কমন কোশ্চেন, খুবই প্রাইমারি কোশ্চেন, ঠিক আছে। তারপরে কিভাবে আপনার এই আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং যার মাধ্যমে আসলে মানি লন্ডারিং ঘটে থাকে, সেটাকে কিভাবে আমরা রিমুভ করতে পারি, সেজন্য কি কি ধরনের সাজেশন রয়েছে আপনার। তারপরে বায়ার্স ক্রেডিট, এটাও হচ্ছে এক ধরনের পেমেন্টস মেথড। তো এখানে বায়ার্স ক্রেডিট কেন এটা পপুলার হয়ে যাচ্ছে। তারপরে ট্রান্সফারেবল এলসি, এটাও একটা পেমেন্ট মেথড। তো ট্রান্সফারেবল এলসি প্রক্রিয়াটা, ওভারঅল প্রক্রিয়াটা কিভাবে ঘটে। স্ট্যান্ডার্ড বাই এলসি কি, স্ট্যান্ডার্ড বাই এলসির অপারেশনাল প্রক্রিয়াটা কেমন ঘটে। দেখেন এই প্রক্রিয়া, অপারেশনাল প্রক্রিয়া, এটা খালি একবার বুঝে নেওয়া, মানে জাস্ট খালি আপনাদের বুঝে দিব যত প্রকার অপারেশনাল প্রসিডিওর আছে, একেবারে ইজিলি পানির মতো হয়ে যাবে। আচ্ছা, আর তারপরে ওপেন অ্যাকাউন্ট কাকে বলে, এটাও একটা পেমেন্ট মেথড। এটা আপনার আসলে কি এটা এটা ওপেন অ্যাকাউন্ট কি এটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এটাকে আপনি সাপোর্ট করেন কিনা। এখানে কোনো পেমেন্ট গ্যারান্টি নাই, রিস্ক আছে। এখন আসলে সম্পর্কের যুগ, সম্পর্কের কারণে ভালো এক্সপোর্টার, এক্সপোর্টার ভালো ক্রেতাকে কোনো অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ঝামেলায় যাইতে বলে না। খোলা একটা এরা পণ্য পাঠাই দেয়, খোলা অ্যাকাউন্টে পেমেন্ট দিয়ে দেয়, যদি সম্পর্কটা ভালো হয়। ওপেন অ্যাকাউন্ট শুধুমাত্র সম্পর্ক ভালোর জন্য ব্যবহৃত হয়, এটা একটা বিষয় রয়েছে। এটাও একটা মানে ইন্টারন্যাশনাল পেমেন্ট সেটেলমেন্ট মেথড। তারপরে হচ্ছে যে এই যে আস্তে আস্তে কেন ইন্টারন্যাশনাল ট্রেড ওপেন অ্যাকাউন্টের দিকে শিফটিং হয়ে যাচ্ছে, কারণ এলসি পদ্ধতি বলেন, বিল অফ এক্সচেঞ্জ পদ্ধতি, এগুলো হচ্ছে জটিল প্রক্রিয়া, অনেকে এখানে যাইতে চায় না, অনেকের এই এলসির পারমিশন পায় না, এই জন্য আস্তে আস্তে ওপেন অ্যাকাউন্টের দিকে চলে যাচ্ছে আর কি। এরপরে দেখা যাচ্ছে যে এরপরে আরেকটা কোশ্চেন ছিল যে ইন্ডিয়ান রুপি পরিবর্তে আমরা কি বলে নেপালিয়ার রুপি আমরা ব্যবহার করতে পারি কিনা, কেন আমরা নেপালের রুপি থেকে ইন্ডিয়ান রুপি কেন বেশি দরকার, এটার কথাটা বলা হয়েছে। কারণ হচ্ছে যে আমরা জানি আমাদের ট্রেড ভলিউমটা
ইন্ডিয়ার সাথে বেশি, নেপালের সাথে কম, এই জন্য আমাদের নেপালের রুপির কোনো প্রয়োজন খুব একটা নাই। তারপরে সার্ভিস এক্সপোর্ট, এটা একটা ধরনের কোশ্চেন আসছিল, সার্ভিস এক্সপোর্টের বিষয়টা চলে আসছে। যে আমরা সার্ভিস এক্সপোর্টের বিষয়টা এর আগে কখনো কোশ্চেন আসে না, ওইবারই আসছিল যে সার্ভিস এক্সপোর্ট রিলেটেড বিভিন্ন কোশ্চেন, কোনগুলো সার্ভিস এক্সপোর্ট, এইগুলো ভেরিফিকেশন, হ্যাঁ, সার্ভিস এক্সপোর্টকে কিভাবে সিকিউর করা যায়, এইগুলো বিষয় নিয়ে 8 নম্বর কোশ্চেন ছিল। এবার দেখেন 9 নম্বর কোশ্চেনটা বলেছিলাম যে অ্যাপ্লাইড কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনটা সবসময় অ্যাপ্লাইড আসে, ওই যে 8টা 9টা যে অ্যাপ্লাইড, এই যে ABCD এরকম করে 8-10টা আমরা অ্যাপ্লাইড কোশ্চেন আছে, এই 8-10টা অ্যাপ্লাইড কোশ্চেন করলে পারে ঘুরে ফিরে ওইটার মধ্যে থেকেই 3-4টা ঘুরে ফিরে আসে। তারপরে 9 নম্বর কোশ্চেন সবসময় নর্মালি আপনার কমন থাকে। তো দেখতে কঠিন মনে হয় অ্যাপ্লাইড, দেখতে কঠিন মনে হয় কিন্তু বাস্তবে খুবই সহজ থাকে। আর ম্যাথ তো দেখেন প্রত্যেকবারই কমন একটা ম্যাথ। এই কমন ম্যাথে আমাদের বললাম যে পরীক্ষা আজকে রাত্রে প্র্যাকটিস করলে পরের দিন সকালে পরীক্ষা দিতে হবে। এই হচ্ছে ওভারঅল বিষয়টা। আমরা বললাম, আর 96টা আজকে আর দেখালাম না। তো ওভারঅল কোশ্চিন নিয়ে অ্যানালাইসিস করলাম যে আপনাদের যাতে কনফিডেন্স থাকে, যেন আপনারা ভালো প্রস্তুতি নিতে পারবেন, এই কনফিডেন্সটা যেন আপনাদের আসে, এই জন্য কোশ্চিন অ্যানালাইসিস এবং সিলেবাসটা দেখালাম যে কিভাবে শুরু করবেন। তো আমরা ওইভাবেই যেভাবে কোশ্চিন আসে এবং যে সিলেবাস আছে সেইভাবে সুন্দরভাবে যত কম দিয়ে সাজাইছি, সাজানোর দরকার আমরা সাজিয়েছি, যাতে আপনারা মিনিমাম পরীক্ষায় 7-8 সেট কোশ্চিন আপনার আমার টার্গেট যে 8 সেটের নিচে যদি কোশ্চিন পরীক্ষা হলে কমন আসে, সেটা আমার ব্যর্থতা, এটা আমি নিজ ঘাড়ে নিব। যদি কোনোদিন 8 সেটের নিচে আসে, তার মানে সেদিন বুঝতে হবে আমার ত্রুটি, আমি আপডেট না। তো এখন পর্যন্ত এরকম ঘটে না, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ভবিষ্যতেও যেন আপনাদের এটা ধরে রাখতে পারি। তো আমি আনমিউট করে দিচ্ছি, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে বলতে পারেন। আমরা আজকের মতো এইগুলো বিষয় নিয়ে শেষ করে দিব। আহ, কোনো স্যার যদি কিছু বলতেন, আমরা বিষয়গুলো কি খুব ভয়ঙ্করই মনে হচ্ছে আপনাদের কাছে? না, স্যার ভয়ঙ্কর মনে হচ্ছে না। আশা করি আপনি এভাবে আলোচনা করলে আমরা পেরে যাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা এটা চাচ্ছি। স্যার পড়ার জন্য কি জি জি। স্যার পড়ার জন্য কি কোনো কোশ্চেন দেবেন বা মডেল দেবেন নাকি স্যার এই পড়ার জন্য? না না, কালকেই তো ক্লাস নিব, আপনার একটু রেস্ট নেন, একটা রেস্ট নেন, আচ্ছা স্যার এটা ঠিক। তো দিবই। হ্যাঁ, একদিন রেস্ট আমরা নেন। তো এখনো ইয়া পাই নাই, হ্যাঁ, নোট নোট পাই পান নাই, নাই? নোট মানে আচ্ছা, ওইটা তাহলে কুরিয়ার করা হয়েছে হয়তো, তাহলে পান নাই, যাইতে ভর্তি মনে হয় হয়তো পরে হয়েছিলেন কি? এই তো 7 তারিখ হয়েছিলাম আর কি, 7 আচ্ছা তারিখ আচ্ছা, ওই তাহলে তো মানে কালকে শুক্রবার ছিল যেহেতু আজকে, এই জন্য ডেলিভারি যায়নি, কাল নেই পরশু পেয়ে যাবেন। কালকে পেয়ে যান আশা করি এটা, বুঝছেন? আচ্ছা, আর কারো কোনো কোশ্চিন